প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আমি তোমাদের প্রিয় শ্রাবণী আবারও চলে এসেছি এক নতুন হৃদয় ছোঁয়া আর কিছুটা গভীর সম্পর্কের গল্প নিয়ে। আজকের গল্পটা এক সাধারণ পরিবারের পটভূমিতে গড়ে উঠেছে, যেখানে সমাজের সব নিয়ম আর বাঁধন ভেঙে দুটা মানুষের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছিল। আজকের গল্পটা হয়তো অনেকের কাছে অচেনা বা অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু ভালোবাসার কত যে বিচিত্র রূপ আছে সেটাই হয়তো আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারব। এই গল্পটা কোনো কল্পকাহিনী নয়, বরং আমাদেরই এক ফলোয়ার, যিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, ইমেলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। উনি অনুরোধ করেছেন তার জীবনের এই বিশেষ অধ্যায়টি যেন আমরা তোমাদের সাথে ভাগ করে নেই। তাই তার প্রতি সম্মান জানিয়ে আমি তার পাঠানো গল্পটা হুবহু তোমাদের সামনে তুলে ধরছি। আর হ্যাঁ, গল্পটা শুনতে শুনতে যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আর একটা কথা, অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমার ইমো নাম্বারটা। যারা আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাও তাদের জন্য একটা খুশির খবর। এই গল্পের কোনো একটা অংশে, হয়তো গল্পের মাঝামাঝি বা শেষের দিকে, আমি আমার ইমো নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করব। তাই আমার সাথে কথা বলার জন্য ধৈর্য ধরে পুরো গল্পটা শুনতে হবে। গল্পটা কিন্তু অনেক বড়, তাই চা কফি নিয়ে আরাম করে বসো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই বিশেষ গল্প। অন্তরঙ্গতার দেয়াল। রনি আমাদের পরিবারের সাথে জড়িয়েছিল এক অদ্ভুতভাবে। ওর বাবা ছিলেন আমার বাবার দীর্ঘদিনের বন্ধু, একরকম ভাই। তাই ছোটবেলা থেকেই রনিকে আমরা বাড়ির ছেলের মতোই দেখতাম। পড়াশোনা শেষ করে রনি যখন প্রথম একটা ভালো চাকরি পেল, তখন ওর পরিবার ওর বিয়ের জন্য চাপাচাপি শুরু করল। ওর মা চাইতেন রনি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করুক, সংসারী হোক। কিন্তু রনির মন ছিল অন্যরকম। ও বলতো, মা, এত তাড়াহুড়ো কিসের? জীবনটা তো পড়ে আছে, আগে একটু গুছিয়ে নিই, তারপর দেখব। আসলে ওর ভাবনাটা হয়তো অন্য জায়গায় ছিল, যা তখন আমরা কেউ বুঝতে পারিনি। আমার নাম ছিল পূর্ণিমা। হ্যাঁ, পূর্ণিমা। রনি আমাকে পূর্ণিমা মাসি বলে ডাকত। আমার স্বামী ব্যবসার কাজে প্রায় বাইরে বাইরে থাকতেন। মাসের বেশিরভাগ সময় আমি একাই থাকতাম আমাদের এই বিশাল বাড়িতে। আমার একমাত্র মেয়ে ঋতু তখন সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তারও নিজের এক ভিন্ন জগৎ। পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, প্রজেক্ট, এই সব নিয়ে সেও সারাক্ষণ ব্যস্ত থাকত। ফলে আমার দিনগুলো কাটত একাকিত্বের গভীর ছায়ায়। এক সময়কার ঝলমলে জীবনটা কেমন যেন থমকে গিয়েছিল। বাড়ির কাজ, টিভি দেখা, বই পড়া, এই ছিল আমার রুটিন। মাঝে মধ্যে মনে হতো আমার যেন কোনো অস্তিত্বই নেই। আমি যেন কেবলই একটা নিষ্প্রাণ দেয়াল হয়ে গেছি এই বাড়ির। সেই সময় রনির আসা যাওয়াটা ছিল আমার জীবনে এক ঝলক টাটকা বাতাস। রনি মাঝে মাঝেই আমাদের বাড়ি আসত। সে আসত মূলত ঋতুর সাথে দেখা করতে, কারণ তারা একই বিশ্ববিদ্যালয়ে পড়ত। তবে ঋতু বাড়িতে না থাকলে বা ব্যস্ত থাকলে রনি আমার সাথে বসে গল্প করত। ওর প্রাণবন্ত কথাবার্তা, ওর তারুণ্যের উচ্ছ্বাস আমার বিষণ্ণ মনটাকে যেন একটু হলেও নাড়িয়ে দিত। ও যখন আমার সামনে বসত, ওর চোখে দেখতাম এক অদ্ভুত কৌতূহল। মনে হতো ও যেন আমার ভেতরের একাকিত্বটা অনুভব করতে পারত। একদিন বিকেলে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। মাথা ভার, জ্বর জ্বর ভাব। ঋতু সেদিন ক্লাসে ছিল আর স্বামী তো বাইরে। আমি একা বিছানায় শুয়েছিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। এত অসুস্থ শরীরে উঠে দরজা খুলতে ইচ্ছে করছিল না, কিন্তু বারবার বেজে চলায় বাধ্য হয়েই উঠলাম। দরজা খুলতেই দেখলাম রনি দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা মিষ্টির প্যাকেট। মাসি, ঋতু আছে? আজ আমাদের স্যার অনেক মজার একটা ক্লাস করিয়েছেন, ওকে বলতে এলাম। রনির কথায় এক রাশ মুগ্ধতা। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার মুখ দেখেই হয়তো ও বুঝতে পারল কিছু একটা হয়েছে। মাসি, তোমার মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? শরীর খারাপ নাকি? ওর কণ্ঠে এক সত্যিকারের উদ্বেগ। আমি আস্তে করে বললাম, হ্যাঁ রে বাবা, একটু শরীরটা ম্যাজ ম্যাজ করছে। রনি আর কিছু না বলে সোজা ভেতরে এসে আমার হাতটা ধরল। ওর ঠান্ডা হাতের স্পর্শে আমার শরীরটা যেন কেঁপে উঠল। ও আমার কপাল ছুঁয়ে দেখল। ওমা, তোমার তো বস জ্বর, তুমি বিছানায় যাও, আমি দেখছি। ওর এমন আচরণে আমি কিছুটা অবাক হলাম, কারণ রনি এত দায়িত্বশীল হবে আমি ভাবিনি। আমি বিছানায় শুয়ে পড়তেই ও আমার জন্য জল এনে দিল। তারপর নিজে রান্নাঘরে গিয়ে কি একটা বানানোর চেষ্টা করল।
কিছুক্ষণ পর এসে এক গ্লাস লেবুর শরবত আর ওষুধের পাতা হাতে আমার সামনে দাঁড়ালো। মাসি, এটা খাও আর এই প্যারাসিটামলটা খেয়ে নাও। আমি রান্নাঘরে ডিমের স্যুপ বানাচ্ছি, খেয়ে একটু ঘুম দিও। রনিল এই সেবা আর যত্ন আমার মনকে ভীষণভাবে ছুঁয়ে গেল। আমার স্বামী তো দূরের কথা, ঋতুও এতটা খেয়াল রাখত না। সেদিন রনির হাতে বানানো ডিমের স্যুপ খেয়ে মনে হলো এত সুস্বাদু খাবার আমি বহুদিন খাইনি। রনি সেদিন আমার পাশেই বসেছিল, আমার কপালে ভেজা কাপড় বুলিয়ে দিচ্ছিল যতক্ষণ না আমার জ্বর কিছুটা কমেছে। ওর স্পর্শে আমার শরীর আর মনে যেন এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল। সেই রাতে রনি আমার পাশেই একটা চেয়ার টেনে বসে ঘুমিয়ে পড়েছিল। আমি সারা রাত জেগে ওর দিকে তাকিয়েছিলাম। ওর নির্ভেজাল ঘুমন্ত মুখটা দেখে মনে হলো এই ছেলেটা যেন আমার জীবনে এক নতুন সূর্য এনেছে। ওর উপস্থিতিতে আমার একাকিত্বের যে শূন্যতা সেটা যেন কিছুটা হলেও পূর্ণতা পাচ্ছিল। সেই রাতে আমি প্রথমবারের মতো রনিকে কেবল ঋতুর বন্ধু বা বাবার বন্ধুর ছেলে হিসেবে না দেখে অন্যভাবে দেখতে শুরু করলাম। ওর প্রতি আমার মনে এক অচেনা অনুভূতি দানা বাঁধতে শুরু করল, যা আমি নিজেও তখন পুরোপুরি বুঝতে পারিনি। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, দেখি রনি তখনও চেয়ারে বসে ঘুমিয়ে আছে। আমার জ্বর তখন অনেকটাই কমে গেছে। আমি আস্তে করে উঠে রান্নাঘরে গেলাম চা বানাতে। চা হাতে ফিরে এসে দেখলাম রনি জেগে উঠেছে। মাসি, এখন কেমন আছো? ওর কণ্ঠস্বরে তখনও উদ্বেগ। আমি হাসলাম। অনেক ভালো আছি রে বাবা, তোর সেবায় একদম সুস্থ হয়ে গেছি। রনিও হাসল। ওর হাসিটা ছিল এত প্রাণবন্ত, এত নিষ্পাপ। আমরা একসাথে বসে চা খেলাম। রনি সেদিন সকালে ব্রেকফাস্টও বানিয়ে দিয়েছিল, ডিম টোস্ট। ওর হাতের রান্না খেয়ে আমি মুগ্ধ হলাম। আমার মনে হচ্ছিল এই ছেলেটা শুধু আমার জ্বরই সারায়নি, আমার ভেতরের শূন্যতাটাও যেন কিছুটা ভরে দিয়েছে। রনি চলে যাওয়ার পর আমার বাড়িটা আবার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করল। ওর অনুপস্থিতিটা আমাকে পীড়া দিচ্ছিল। আমি ওর কথা বারবার ভাবছিলাম। ওর স্পর্শ, ওর যত্ন, ওর হাসি সব যেন আমার মনে গেঁথে গিয়েছিল। বিকেলে ঋতু যখন বাড়ি ফিরল, আমি ওকে বললাম, রনি কাল এসেছিল, তোর শরীর খারাপ ছিল, ও সারা রাত আমার সেবা করেছে। ঋতু অবাক হয়ে বলল, বলো কি মা, রনি এত কিছু করেছে? ও তো আমাকে একবারও বলেনি। খুব ভালো ছেলে রনি। ঋতুর মুখে রনির প্রশংসা শুনে আমার মনটা আরও ভরে উঠল। এরপর থেকে রনি প্রায় প্রতিদিনই আমাদের বাড়ি আসত, কখনো ঋতুর সাথে পড়াশোনার অজুহাতে, কখনো এমনিতেই। ঋতু যখন ব্যস্ত থাকত তখন রনি আমার সাথে গল্প করত। আমাদের গল্পের বিষয়বস্তু ছিল বিশাল। ওর জীবনের স্বপ্ন, ওর ভবিষ্যৎ পরিকল্পনা, ওর ভালো লাগা, খারাপ লাগা সবটাই ও আমার সাথে ভাগ করে নিত। আমিও ওর সাথে আমার জীবনের কথা, আমার একাকিত্বের কথা, আমার ফেলে আসা দিনের কথা বলতাম। রনি মনোযোগ দিয়ে শুনত। ওর চোখে আমি দেখতাম এক গভীর সহমর্মিতা, যা আমার স্বামী বা ঋতুর চোখে কখনো দেখিনি। একদিন সন্ধ্যায় ঋতু তার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গেছে। আমি আর রনি বাড়িতে একা। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছিল। রনি ড্রয়িং রুমে বসে বই পড়ছিল আর আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেল। আমার একটু ভয় ভয় লাগছিল। রনি সাথে সাথেই তার মোবাইলের ফ্ল্যাশলাইট চালিয়ে আমার কাছে চলে এলো। মাসি, ভয় পেও না, আমি আছি। ওর কণ্ঠস্বরে এক অদ্ভুত আশ্রয়। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। অন্ধকার আর বৃষ্টির শব্দে আমাদের দুজনের উপস্থিতিটা যেন আরও নিবিড় হয়ে উঠল। রনি তার মোবাইলটা সোফায় রেখে আমার হাতটা ধরল। ভয় পাচ্ছ? আমি বললাম, একটু তো লাগছেই, এমন অন্ধকার খুব কম হয়। ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। ওর হাতের স্পর্শ আমার মনে এক অজানা অনুভূতি জাগিয়ে তুলছিল। ও আমার হাতটা আলতো করে চেপে ধরল। মনে হলো এই মুহূর্তটা যেন শেষ না হয়। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করে বসেছিলাম। শুধু বৃষ্টির শব্দ আর আমাদের হৃৎস্পন্দনই যেন শোনা যাচ্ছিল। এই নীরবতাটাই আমাদের কাছাকাছি আসার প্রথম ধাপ ছিল। সেই দিন থেকে রনির প্রতি আমার টানটা আরও গভীর হতে লাগল। আমি ওর অনুপস্থিতিটা অনুভব করতাম তীব্রভাবে। যখন ও আসত আমার মুখটা উজ্জ্বল হয়ে উঠত। আমি ওর জন্য অপেক্ষা করতাম, ওর পছন্দের খাবার বানাতাম, ওর সাথে গল্প করতে আমার ভালো লাগত। আর ও যেন আমার প্রতিটি অনুভূতির দিকে খেয়াল রাখত। ওর চোখে আমি দেখতাম এক অদ্ভুত মুগ্ধতা, যা আমার মনকে আরও অস্থির করে তুলত। একদিন রনি দুপুরে খাবার খেতে আমাদের বাড়িতে এলো। ঋতু কলেজে ছিল। আমি ওকে গরম ভাত আর ওর পছন্দের মাছের ঝোল বেড়ে দিলাম। ও খেতে খেতে হঠাৎ বলল, মাসি, তোমার হাতের রান্না যেন অমৃত, মায়ের হাতের রান্নার চেয়েও ভালো। ওর কথায় আমি লজ্জা পেলাম, কিন্তু মনে মনে খুশিও হলাম। খাবার পর আমরা দুজনেই ড্রয়িং রুমে বসেছিলাম।
শুয়েছিলাম। দুপুরবেলার হালকা রোদ ঘরের ভেতরে এসে পড়ছিল। রনি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। ওর চোখে ছিল এক গভীর আবেগ, যা আমাকে ভীষণভাবে বিচলিত করছিল। আমি চোখ নামিয়ে নিলাম। রনি হঠাৎ আমার হাতটা ধরল। মাসি, একটা কথা বলি? ওর কণ্ঠস্বরে এক অদ্ভুত অস্থিরতা। আমার বুকটা ধুকফুক করছিল। আমি কিছুই বলতে পারলাম না, শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। আমি জানি এটা বলা ঠিক নয়, কিন্তু আমি তোমাকে ভীষণ পছন্দ করি। তোমার একাকিত্ব, তোমার সরলতা, তোমার চোখের গভীরতা সব কিছু আমাকে আকর্ষণ করে। ওর কথাগুলো শুনে আমার সারা শরীর যেন কেঁপে উঠল। আমি কি শুনছি? আমার থেকে এত ছোট একটা ছেলে যে আমার মেয়ের বন্ধু, সে আমাকে এত কথা বলছে। আমি হাতটা ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু ও আরও শক্ত করে ধরল। মাসি, প্লিজ আমার কথাগুলো শোনো। আমি জানি তুমি হয়তো আমাকে ভুল বুঝবে, কিন্তু আমার অনুভূতিগুলো মিথ্যে নয়। আমি যখন তোমার পাশে থাকি আমার মনটা শান্ত হয়ে যায়। তোমার একাকিত্বের ছায়া আমাকে কষ্ট দেয়। ওর কথায় এক ধরনের আকুতি ছিল। আমি ওর চোখে চোখ রেখে দেখলাম, ওর চোখ দুটো ছলছল করছে। আমার নিজেরও চোখ ভিজে উঠল। আমি জানতাম এই সম্পর্কটা সমাজের চোখে কোনোভাবে। ওর প্রতিটি কথায় এক গভীর আবেদন। আমি আমার বুকের ভেতরের ঝড় থামাতে পারছিলাম না। ওর শরীরের উষ্ণতা আমি আমার পাশে অনুভব করছিলাম। আমার মন চাইছিল ওর কথাগুলো সত্যি হোক, আমি ওর হাত ধরে এক নতুন জীবনে পাড়ি দিই। আমি সেদিন আর কোনো কথা বলতে পারলাম না, শুধু ওর দিকে তাকিয়ে থাকলাম। রনি ধীরে ধীরে আমার আরও কাছে এলো। ওর হাতটা আমার কোমরের কাছে চলে এলো। আমার সারা শরীরে যেন এক শিহরণ বয়ে গেল। ও আমাকে আলতো করে নিজের দিকে টানল। আমি কোনো প্রতিরোধ করলাম না। আমার শরীর যেন ওর প্রতিটি স্পর্শের জন্য অপেক্ষা করছিল। ওর নরম হাতের স্পর্শে আমার কোমরের ওপর যখন পড়ল, আমার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাগুলো যেন জেগে উঠল। আমি চোখ বন্ধ করে ওর সাথে নিজেকে আরও মিশিয়ে দিলাম। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমি আমার গালে অনুভব করছিলাম। রনি আমার কপালে একটা আলতো চুমু খেল, তারপর আমার গালে, ধীরে ধীরে ঠোঁটের কাছে। আমার সারা শরীর তখন কাঁপছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন চিরকাল টিকে থাকে। ওর ঠোঁটের নরম স্পর্শ আমার ভেতরের এক দীর্ঘদিনের শূন্যতাকে যেন পূরণ করে দিচ্ছিল। আমি ওর বুকে মাথা রেখে চোখ বুজলাম। ওর হাতের আলিঙ্গন আমাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। এই মুহূর্তে আমি আর সমাজের কোনো নিয়ম, কোনো বাঁধনের কথা মনে রাখিনি। শুধু ওর উষ্ণতা আর আমার একাকিত্বের মুক্তি, এই ছিল আমার কাছে সব। আমাদের সেই সম্পর্কটা শুরু হয়েছিল সেদিনের সেই স্পর্শ আর চুমুর মাধ্যমে। এরপর থেকে রনি যখনই সুযোগ পেত আমার কাছে আসত। ঋতু বা আমার স্বামী যখন বাড়িতে থাকত না, তখন আমরা একে অপরের সঙ্গ উপভোগ করতাম। আমাদের সম্পর্কটা ছিল সম্পূর্ণ গোপন। বাইরের জগতে আমরা ছিলাম শুধুই মাসি ভাগ্নে বা ঋতুর বন্ধু, কিন্তু চার দেয়ালের ভেতরে আমরা ছিলাম একে অপরের আশ্রয়, একে অপরের সঙ্গী। রলি যখন আমার পাশে বসত, আমি ওর তারুণ্যের উচ্ছ্বাস অনুভব করতাম। ও আমাকে গান শোনাত, কবিতা পড়ে শোনাত। আমার একাকী জীবনের বিষণ্ণতা ওর সাথে কাটিয়ে উঠতে আমার ভালো লাগত। ও আমার চুল ঠিক করে দিত, আমার শাড়ির আঁচল ঠিক করে দিত। ওর প্রতিটি স্পর্শে আমি অনুভব করতাম এক গভীর ভালোবাসা, যা আমার স্বামী আমাকে কখনো দিতে পারেননি। আমি নিজেকে আবার নতুন করে আবিষ্কার করছিলাম। আমার ভেতরে যেন আবার সেই পুরনো পূর্ণিমা জেগে উঠছিল, যে এক সময়ে জীবনকে উপভোগ করতে জানত। একদিন বিকেলে ঋতু কলেজে ছিল, আমার স্বামীও বাইরে। রনি এলো। সেদিন ও অন্য দিনের চেয়ে একটু বেশি অস্থির দেখাচ্ছিল। ও আমার কাছে এসে বসল, আমার হাতটা ওর হাতের মধ্যে নিয়ে বলল, মাসি, আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই, সারাক্ষণ তোমার পাশে। ওর কথায় এক তীব্র আকুতি। আমার বুকটা ধুকপুক করছিল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে ছিল এক গভীর আবেগ, যা আমাকে আমার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করছিল। আমি মৃদু হেসে বললাম, রনি, কি বলছিস তুই? ও আমার আরও কাছে চলে এলো। আমি জানি মাসি, আমি ভুল কিছু বলছি না। আমি তোমাকে চাই, তোমার শরীরের প্রতিটি ইঞ্চি, তোমার মনের প্রতিটি ভাবনা, সব কিছু আমার চাই। ওর এই অকপট কথাগুলো আমার ভেতরে এক তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তুলল। আমার শরীরের প্রতিটি রোমকূপ যেন ওর স্পর্শের জন্য অপেক্ষা করছিল। আমি ওর দিকে হাত বাড়িয়ে দিলাম। ও আমার হাতটা ধরে আমাকে নিজের দিকে টানল। আমার শরীর ওর শরীরের সাথে মিশে গেল।
ওর ঠোঁট আমার ঠোঁটের ওপর নেমে এলো। এক তীব্র গভীর চুম্বনে আমরা দুজনেই হারিয়ে গেলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলুক। ওর উষ্ণ ঠোঁটের স্পর্শ, ওর হাতের আলিঙ্গন সব কিছু আমাকে মাতাল করে তুলেছিল। আমি ওর চুলের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর সে আমার কোমর জড়িয়ে আরও কাছে টেনে নিচ্ছিল। আমার শ্বাস-প্রশ্বাস দ্রুত হচ্ছিল। আমি ওর বুকের ওপর মাথা রেখেছিলাম, আর ও আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। ওর স্পর্শ আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। ও আমার কানে ফিসফিস করে বলল, "আমি তোমাকে ভালোবাসি মাসি, খুব ভালোবাসি।" ওর এই কথাগুলো যেন আমার কানে এক মিষ্টি সুরের মতো বাজছিল। আমার দীর্ঘদিনের একাকিত্ব, আমার অবহেলিত হৃদয় যেন ওর ভালোবাসার পরশে আবার নতুন করে সজীব হয়ে উঠছিল। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা আরও এক গভীর মাত্রা পেল। আমরা একে অপরের কাছে আরও বেশি উন্মুক্ত হলাম। যখনই সুযোগ পেতাম আমরা একান্ত সময় কাটাতাম। রনি আমার পাশে শুয়ে গল্প করত, আমার চুলে হাত বুলিয়ে দিত। আমি ওর বুকে মাথা রেখে আমার সব দুঃখ, সব কথা ওর সাথে ভাগ করে নিতাম। ও আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনত, আমাকে সান্ত্বনা দিত। একদিন রাতে ঋতু বন্ধুর বাড়ি গিয়েছিল, আর আমার স্বামী বাইরে। আমি আর রনি বাড়িতে একা। রনি রাতের খাবার খেয়ে আমার পাশে এসে বসল। ওর চোখে আমি দেখছিলাম এক গভীর আকাঙ্ক্ষা। আমার নিজের মনটাও কেমন যেন অস্থির হয়ে উঠছিল। রনি আমার হাতটা ধরল। "মাসি, আজ রাতে তুমি কি আমার সাথে থাকবে?" ওর এই প্রশ্নটা আমার ভেতরের দ্বিধাগুলোকে এক লম্বায় সরিয়ে দিল। আমার মন চাইছিল ওর পাশে থাকতে, ওর উষ্ণতা অনুভব করতে। আমি ওর দিকে তাকিয়ে মাথা নাড়লাম। ও আমাকে আলতো করে নিজের দিকে টানল। ওর উষ্ণ ঠোঁট আমার ঠোঁটে মিশে গেল। ধীরে ধীরে আমরা আরও ঘনিষ্ঠ হতে লাগলাম। ওর হাতের স্পর্শ আমার শরীরের প্রতিটি অঙ্গে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। ও আমার শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিল, আর আমার শরীরের প্রতিটি ভাঁজ যেন ওর স্পর্শের জন্য অপেক্ষা করছিল। আমার বুকটা দ্রুত ধুকপুক করছিল, আর আমি ওর চোখের গভীরতায় নিজেকে সম্পূর্ণ সঁপে দিচ্ছিলাম। ওর উষ্ণ নিঃশ্বাসে আমি যেন এক অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। আমার শরীরের ওপর যখন ওর উষ্ণ হাতের পরশ বুলিয়ে দিচ্ছিল, আমি নিজের সমস্ত লজ্জা আর দ্বিধা ভুলে গেলাম। এই মুহূর্তে আমি কেবল লনির উষ্ণতা আর ওর ভালোবাসা অনুভব করতে চাইছিলাম। সেদিন রাতে আমরা দুজনেই একে অপরের উষ্ণ সান্নিধ্যে কেটেছিলাম। সমাজের সব নিয়ম, সব বাঁধন ভেঙে আমরা দুজনেই একে অপরের একাকিত্বকে পূরণ করে দিয়েছিলাম। রনি আমাকে যে ভালোবাসা আর আবেগ দিচ্ছিল তা আমার কাছে ছিল এক অমূল্য সম্পদ। সকালে যখন ঘুম ভাঙল, রনি আমার পাশে শুয়েছিল। ওর ঘুমন্ত মুখটা দেখে আমার মনে হলো আমি যেন এক স্বপ্নের জগতে বাস করছি। আমি ওর কপালে একটা আলতো চুমু খেলাম। রনি চোখ মেলে আমার দিকে তাকালো, আর আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। এরপর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হল। আমরা একে অপরের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়লাম। যখনই ঋতু বা আমার স্বামী বাড়ি যেতেন, আমরা একে অপরের সাথে সময় কাটাতাম। রনি আমার জীবনে এক নতুন রং এনেছিল। আমার একাকী জীবনটা ওর উপস্থিতিতে আবার সজীব হয়ে উঠেছিল। আমি ওকে এতটাই ভালোবাসতাম যে মনে হতো রনি না থাকলে আমার জীবনটা আবার সেই পুরনো শূন্যতায় ডুবে যাবে। ওর স্পর্শ, ওর হাসি, ওর প্রাণবন্ত কথাগুলো আমার দিনগুলোকে অর্থপূর্ণ করে তুলত। সমাজ, বয়স সব কিছুর দেয়াল ভেঙে আমাদের এই সম্পর্ক যেন এক নতুন দিগন্তে পা ফেলছিল। বাইরে আমরা ছিলাম মাসি ভাগ্নে, ঋতুর বন্ধু, কিন্তু ঘরের চার দেয়ালের আড়ালে আমরা ছিলাম একে অপরের আশ্রয়, একে অপরের প্রেমিকা প্রেমিক। আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু ভালোবাসার কি কোনো বয়স আছে, কি কোনো নিয়ম আছে? আমার মনে হয়েছিল না, ভালোবাসা শুধু অনুভব করার বিষয়। আর আমি রনির মধ্যে এমন কিছু অনুভব করেছিলাম যা আমাকে সমাজের সব ভয় ভুলিয়ে দিয়েছিল। ঋতু তখনও নিজের জগতে ব্যস্ত ছিল। পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা, প্রজেক্ট এই সব নিয়ে সেও সারাক্ষণ ব্যস্ত থাকত। রনি যখন আসত তখন ঋতুর সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করতাম। রনিও খুব চতুর ছিল। সে ঋতুর সাথে এমনভাবে কথা বলত যেন সে শুধু তার বন্ধু আর আমি তার মাসি। কিন্তু ঋতু যখন অন্য ঘরে যেত তখন রনির চোখ আমার দিকে ফিরে আসত। ওর চোখে আমি দেখতাম সেই গভীর আবেগ, সেই ভালোবাসা। আমার স্বামী
তখনও ব্যবসার কাজে প্রায়ই বাইরে বাইরে থাকতেন। তার ব্যস্ততা আমাদের সম্পর্ককে এক অদ্ভুত সুবিধা দিয়েছিল। আমি জানি এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু তার অনুপস্থিতি আমাদের ভালোবাসাকে আরও বেশি করে লালন করার সুযোগ করে দিয়েছিল। তবে তার হঠাৎ করে বাড়ি ফেরাটা সবসময় আমাদের জন্য এক ভয়ের কারণ ছিল। মনে হতো এই বুঝি সব প্রকাশ হয়ে যাবে, কিন্তু রনির বুদ্ধি আর আমার সতর্কতা সবসময় আমাদের রক্ষা করেছে। রনি আমাকে নতুন নতুন জিনিস শেখাত, আধুনিক গান, নতুন সিনেমা, ডিজিটাল দুনিয়ার নানা দিক। আমার ফেলে আসা জীবনটা ওর সাথে কাটানোর ফলে যেন আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছিল। আমি নিজেকে আবার নতুন করে আবিষ্কার করছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে মনে হতো আমি যেন সেই পুরনো পূর্ণিমা নই, আমি যেন একজন নতুন মানুষ যে ভালোবাসার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে জানে। আমার হাসিগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছিল, আমার চোখে যেন এক নতুন দীপ্তি খেলা করছিল। একদিন বিকেলে রনি আর আমি ছাদের উপর বসে সূর্যাস্ত দেখছিলাম। নরম রোদ আমাদের মুখে এসে পড়ছিল। রনি আমার হাত ধরে আমার চুলে আলতো করে বিলি কেটে দিচ্ছিল। মাসি, তোমার চোখে আমি একটা নতুন আলো দেখি, তুমি হাসলে আমার পৃথিবীটা সুন্দর মনে হয়, ও বলেছিল। ওর কথাগুলো শুনে আমার মনে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল। আমি ওর দিকে ফিরে তাকিয়েছিলাম। ওর চোখ দুটো গভীর সমুদ্রের মতো দেখাচ্ছিল, যেখানে আমি ডুব দিতে চাইছিলাম। আমাদের সম্পর্কটা শুধু শারীরিক ছিল না, এটা ছিল তার চেয়েও অনেক বেশি কিছু। এটা ছিল আত্মিক। আমরা একে অপরের মনের কথা বুঝতে পারতাম, একে অপরের নীরবতা পড়তে পারতাম। যখন রনি আমার পাশে থাকত তখন আমার ভেতরের সব শূন্যতা ভরে যেত। আমি ওর প্রতিটি স্পর্শে অনুভব করতাম এক গভীর ভালোবাসা, এক অটুট বন্ধন। তবে এই সম্পর্কের সাথে সাথে এক তীব্র ভয়ও আমার মনে বাসা বেঁধেছিল। ঋতু যদি জানতে পারে, আমার স্বামী যদি জানতে পারে, সমাজের চোখে আমি কি হব, আমার পরিবারের সম্মান কি হবে? এই প্রশ্নগুলো আমার মনকে কুড়ে কুড়ে খেত। কিন্তু রনির ভালোবাসার উষ্ণতা সেই ভয়গুলোকে চাপা দিত। আমি নিজেকে বোঝাতাম আমি কোনো অন্যায় করছি না, আমি শুধু ভালোবাসছি, আর ভালোবাসার কোনো ভুল হয় না। রনি মাঝে মাঝে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতো। সে বলতো, মাসি, আমি জীবনে এমন কিছু করতে চাই যা দিয়ে আমি তোমাকে সব সুখ দিতে পারব। ওর এই কথাগুলো শুনে আমার চোখে জল চলে আসত। আমি জানতাম আমাদের পথটা সহজ নয়, কিন্তু ওর ভালোবাসা আমাকে সাহস দিত। একদিন ঋতু বাড়ি ছিল না, রনি এসেছিল। সেদিন আমরা দুজন সারা বিকেল একসাথে ছিলাম। রনি আমার জন্য চা বানিয়ে দিয়েছিল, আর আমি ওর পছন্দের বিস্কিট আর চানাচুর এনেছিলাম। বারান্দায় বসে আমরা গল্প করছিলাম। রনি হঠাৎ জিজ্ঞেস করল, মাসি, তোমার কি কখনো মনে হয় আমরা ভুল করছি? ওর কথায় আমি একটু থমকে গিয়েছিলাম। আমার মনেও তো এই প্রশ্নটা আসত। আমি ওর দিকে তাকিয়ে বলেছিলাম, ভুল ঠিকের হিসেব এখন আর করতে ইচ্ছে করে না রে রনি। আমি শুধু তোর সাথে কাটানো এই মুহূর্তগুলো উপভোগ করতে চাই। জানি হয়তো একদিন এর জন্য অনেক মূল্য দিতে হবে, কিন্তু আপাতত এই সুখটুকু আমার চাই। রনির চোখ দুটো ছলছল করছিল। ও আমার হাতটা ধরে নিজের ঠোঁটের কাছে এনে চুমু খেয়েছিল। আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব না মাসি, আমি কথা দিচ্ছি, ও বলেছিল। ওর কথাগুলো আমার মনকে আরও বেশি করে ওর দিকে টেনে নিয়েছিল। আমি জানতাম রনি খুব সহজ সরল ছেলে, ওর ভালোবাসায় কোনো খাদ ছিল না, কিন্তু সমাজের জটিলতা, মানুষের কুৎসিত ভাবনা, এই সব কিছুই নিয়েই আমার ভয় ছিল। একদিন ঋতুর এক বন্ধুর বিয়েতে যেতে হলো। সে আমাকে জোর করে তার সাথে নিয়ে গিয়েছিল। সারাদিন বাইরে থাকার পর রাতে যখন বাড়ি ফিরলাম তখন আমি খুব ক্লান্ত ছিলাম, কিন্তু রনি সেদিন আমার জন্য অপেক্ষা করছিল। আমি দরজা খুলতেই ও আমাকে জড়িয়ে ধরল। কোথায় ছিলে মাসি, আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। ওর কণ্ঠে এক গভীর উদ্বেগ। ওর উপস্থিতি আমার সব ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল। আমি ওর বুকে মাথা রেখে বলেছিলাম, তোর জন্য অপেক্ষা করছিলাম রে, সারা দিন যেন তোর কথা ভাবছিলাম। আমরা দুজনেই একে অপরের জন্য এক অদ্ভুত নেশায় আসক্ত হয়ে পড়েছিলাম। এই নেশা ভালোবাসার, এই নেশা নির্ভরতার। রনি যেন আমার প্রাণ ছিল, আর আমি ওর নিঃশ্বাস। তবে এই সুখের দিনগুলো বেশি দিন স্থায়ী হল না। ঋতু ধীরে ধীরে আমার পরিবর্তনগুলো লক্ষ্য করতে শুরু করল। আমি ওর সাথে আগে যতটা সময় কাটাতাম
এখন তার চেয়ে কম কাটাতাম। আমার চোখে মুখে এক অদ্ভুত আভা, এক নতুন সজীবতা, যা হয়তো ওর চোখে অন্যরকম লাগছিল। একদিন রাতে ঋতু আমার পাশে এসে বসল। মা, ইদানিং তোমাকে খুব খুশি খুশি লাগছে। রনির সাথে তোমার বন্ধুত্ব খুব ভালো জমেছে, তাই না? ঋতুর এই কথায় আমি কিছুটা অস্বস্তিতে পড়লাম। ও কি কিছু সন্দেহ করছে? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ রে, রনি খুব ভালো ছেলে, ওর সাথে গল্প করতে ভালো লাগে। ঋতু আমার দিকে তাকিয়ে হাসল, কিন্তু ওর চোখে আমি এক অদ্ভুত কৌতূহল দেখতে পেলাম। রনি যখন আসত, ঋতু তখন আমাদের দিকে আরও বেশি মনোযোগ দিত। আমি লক্ষ্য করতাম সে রনি আর আমার কথোপকথনগুলো গভীর মনোযোগ দিয়ে শুনছে। ওর এই নজরদারি আমার মনে আরও ভয় ধরিয়ে দিল। মনে হতো এই বুঝি সব প্রকাশ হয়ে যাবে। একদিন রনি বাড়িতে এসেছিল। ঋতু তখন তার ঘরে পড়াশোনা করছিল। আমরা ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। রনি হঠাৎ আমার হাতটা ধরেছিল, আর আমি সেটা খেয়াল করিনি। ঠিক সেই মুহূর্তে ঋতু তার ঘর থেকে বের হয়ে আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। আমাদের হাত ধরা দেখে সে থমকে দাঁড়ালো। আমার বুকটা ধক করে উঠল। ঋতুর চোখে আমি এক তীব্র বিস্ময় আর সন্দেহের ছায়া দেখতে পেলাম। রনিও দ্রুত আমার হাতটা ছেড়ে দিল। আমরা দুজনেই অপ্রস্তুত হয়েছিলাম। ঋতু আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। সেদিন আমি সারাদিন ভয়ে ভয়ে ছিলাম। ঋতু কি কিছু বুঝতে পেরেছে? ও কি আমাদের সম্পর্কটা ধরে ফেলেছে? আমার ঘুম আসছিল না। রাতে আমি ঋতুর ঘরে গেলাম। ও বিছানায় শুয়ে বই পড়ছিল। আমি ওর পাশে বসলাম। কি হয়েছে রে মা, মন খারাপ? আমি জিজ্ঞেস করলাম। ঋতু আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মা, রনি আর তুমি, তোমাদের মধ্যে কি কিছু চলছে? ওর প্রশ্নটা শুনে আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি জানতাম এই দিনটা একদিন আসবে, কিন্তু এত দ্রুত আসবে তা ভাবিনি। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কি বলছিস এসব ঋতু? রনি তোর বন্ধু, আমার ছেলের মতো, তোর বাবার বন্ধুর ছেলে। এসব কি ধরনের কথা? আমি মিথ্যে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার কণ্ঠস্বর কাঁপছিল। ঋতু আমার চোখে চোখ রেখে বলল, মা, আমি বাচ্চা নই। আমি দেখেছি তোমরা একে অপরের হাত ধরেছিলে, আর তোমাদের চোখগুলো অন্যরকম ছিল। আমি রনিকে চিনি, কিন্তু আমি তোমাকে তো চিনতে পারছি না। ঋতুর কথায় আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমার ভেতরের সব ভয়, সব গিল্ট যেন এক মুহূর্তে বাইরে বেরিয়ে এলো। আমি ঋতুকে জড়িয়ে ধরলাম। সোনা, আমি জানি এটা তোর জন্য কঠিন, কিন্তু মা একা ছিল রে। তোর বাবা তো সবসময় বাইরে থাকে। রনি আমার পাশে ছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম। ঋতু আমাকে আমার কাছ থেকে সরিয়ে দিল। ওর চোখে ছিল রাগ, হতাশা আর এক রাস অবিশ্বাস। একাকিত্ব? এই একাকিত্বের মানে কি এটা, যে তুমি আমার বন্ধুর সাথে সম্পর্কে জড়াবে? মা, তুমি কি করে পারলে? আমি ওকে কি চোখে দেখব? ও তো আমারই বন্ধু। ঋতুর কণ্ঠস্বর ফেটে পড়ছিল। ওর রাগটা স্বাভাবিক ছিল। ওর জায়গা থেকে ও ঠিক ছিল। আমি ঋতুকে বোঝানোর চেষ্টা করলাম। সোনা, এটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। ভালোবাসা যখন আসে তখন বয়স, সম্পর্ক সব বাধা তুচ্ছ হয়ে যায়। রনি আমাকে সেই ভালোবাসা দিয়েছে যা আমি বহুদিন পাইনি, কিন্তু ঋতু আমার কথা শুনতে চাইছিল না। সে আমার ঘর থেকে বেরিয়ে গেল, আর দরজাটা সশব্দে বন্ধ করে দিল। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। আমার জীবনটা যেন এক মুহূর্তে এলোমেলো হয়ে গেল। ঋতুর রাগ, অবিশ্বাস এই সব আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি জানতাম ঋতু আমাদের সম্পর্কটা সহজভাবে মেনে নিতে পারবে না, কিন্তু ওর চোখে নিজেকে অপরাধী হিসেবে দেখাটা আমার কাছে আরও বেশি কষ্টের ছিল। পরের দিন সকালে ঋতু স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। সে আমার সাথে কথা বলল, কিন্তু সেই সহজতা আর ছিল না। তার চোখে আমি এক ধরনের দূরত্ব দেখতে পেলাম। আমি জানতাম এই ক্ষতটা সারতে অনেক সময় লাগবে। রনি পরের দিন আবার এলো। ঋতু তাকে দেখে প্রথমে একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু কিছু বলল না। রনি আমার সাথে কথা বলল। মাসি, ঋতু কেমন আছে? আমি তাকে সব বললাম। রনি ঋতুর কাছে গেল। ঋতু, আমি জানি তুই আমাকে ভুল বুঝেছিস, কিন্তু আমি তোমার মাকে ভালোবাসি। আমি তাকে কষ্ট দিতে চাই না। রনি ঋতুকে বোঝানোর চেষ্টা করল। ঋতু প্রথমে কোনো কথা বলেনি, তারপর ধীরে ধীরে বলল, রনি, তুমি আমার বন্ধু ছিলে, আর এখন আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। আমার মায়ের সাথে তোমার সম্পর্ক, এটা আমি মানতে পারছি না। ঋতুর কণ্ঠে ছিল এক গভীর দুঃখ। রনি ঋতুর হাত ধরে বলল, আমি জানি তোর জন্য এটা কঠিন, কিন্তু আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না ঋতু। তুই আমাদের বোঝার চেষ্টা কর। ঋতু কিছু বলল না। সে সেখান থেকে চলে গেল। আমাদের সম্পর্কটা এখন আরও জটিল হয়ে উঠল। ঋতু জেনে গেছে, কিন্তু সে এখনও আমার স্বামীকে কিছু বলেনি। এটাই আমার জন্য একটা স্বস্তির বিষয় ছিল, কিন্তু এই গোপন সম্পর্কটা আর কতদিন গোপন থাকবে আমি জানি না।
কয়েকদিন পর আমার স্বামী বাড়িতে ফিরলেন। তার ফিরে আসার খবরটা শুনে আমার বুকটা ধুকপুক করছিল। তিনি যখন বাড়ি ফিরলেন তখন ঋতু তাকে স্বাভাবিকভাবে স্বাগত জানালো, কিন্তু আমার মনটা অস্থির হয়ে উঠল। আমি চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকার, কিন্তু আমার মনের অস্থিরতা আমার মুখেই ফুটে উঠছিল। আমার স্বামী আমার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার পূর্ণিমা, তোমাকে কেমন যেন লাগছে? শরীর খারাপ নাকি? আমি মিথ্যে করে বললাম, না গো, একটু টেনশনে আছি, ঋতুর পড়াশোনা নিয়ে। তিনি আমার কথা বিশ্বাস করলেন, কিন্তু আমার মনের অস্থিরতাটা কাটল না। স্বামী যখন বাড়িতে থাকতেন তখন রনি আর আমাদের বাড়িতে আসত না। আমরা ফোনে কথা বলতাম, এসএমএস করতাম। রনি আমার জন্য অপেক্ষা করত, আর আমিও তার জন্য অপেক্ষা করতাম। এই অপেক্ষাগুলো ছিল আমার কাছে এক ধরনের পরীক্ষা। একদিন রাতে স্বামী যখন ঘুমাচ্ছিলেন আমি চুপচাপ উঠে ছাদে গেলাম। ফোনটা হাতে নিয়ে রনিকে ফোন করলাম। রনি ফোন ধরতেই বলল, মাসি, আমি জানতাম তুমি আমাকে ফোন করবে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওর কথাগুলো শুনে আমার মনটা শান্ত হয়ে গেল। আমরা ফোনে অনেকক্ষণ কথা বললাম। রনি আমাকে সাহস দিচ্ছিল, বলছিল যে সে সবসময় আমার পাশে থাকবে। ওর কথাগুলো শুনে আমার মনে শক্তি ফিরে আসছিল। আমি জানতাম রনির ভালোবাসা আমাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। কিন্তু এই গোপন সম্পর্কটা আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি জানি আমি আমার স্বামীকে ঠকাচ্ছি, আমি আমার মেয়ের কাছে অপরাধী। কিন্তু রনির ভালোবাসা আমাকে সব ভুলিয়ে দিচ্ছিল। আমি ওর উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলাম যে ওকে ছাড়া আমার জীবনটা অচল মনে হতো। একদিন স্বামী সকালে অফিসে যাওয়ার আগে আমাকে বললেন, পূর্ণিমা, ইদানিং রনিকে তেমন দেখি না, সে কি এখন আর ঋতুর সাথে পড়াশোনা করে না? আমার বুকটা ধুকপুক করে উঠল। তিনি কি কিছু সন্দেহ করছেন? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না গো, ওর এখন অনেক চাপ, পড়াশোনা, চাকরি সব মিলিয়ে ব্যস্ত থাকে। আমার স্বামী আমার কথা বিশ্বাস করলেন, কিন্তু আমার ভয়টা কাটল না। ঋতু তখনও রনিকে সহজভাবে মেনে নিতে পারছিল না। ও যখন রনির সাথে দেখা করত তখন ওর মুখে এক ধরনের বিরক্তি আর দূরত্ব দেখতে পেতাম। রনিও এটা লক্ষ্য করত, আর ওর মন খারাপ হয়ে যেত। আমি দুজনকে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু এটা খুবই কঠিন ছিল। একদিন ঋতু আমাকে বলল, মা, রনিকে বলো সে যেন আর এখানে না আসে, আমি ওকে এভাবে দেখতে পারছি না। ঋতুর কথায় আমি আরও বেশি ভেঙে পড়লাম। রনিকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমি ঋতুকে বোঝানোর চেষ্টা করলাম, সোনা, তুই এটা করিস না, রনিকে ছাড়া আমি থাকতে পারব না। ঋতু আমার দিকে তাকিয়ে বলল, তাহলে বাবা জানতে পারলে কি হবে? তুমি কি বাবার কাছে এই সম্পর্কটা লুকাতে পারবে? তুমি কি সমাজের মুখোমুখি হতে পারবে? ঋতুর কথাগুলো ছিল নির্মম সত্যি। আমি জানতাম আমাদের পথটা আরও কঠিন হবে। আমি রনিকে ঋতুর কথাগুলো বললাম। রনি শখ শুনে চুপ করে রইল। আমি জানি মাসি, ঋতু ঠিকই বলছে, আমাদের সম্পর্কটা হয়তো একদিন প্রকাশ পাবে। তখন কি হবে? ওর কণ্ঠে আমি এক ধরনের ভয় অনুভব করলাম। আমরা দুজনেই জানতাম এই গোপন সম্পর্কটা বেশিদিন টিকবে না, কিন্তু আমরা একে অপরকে ছাড়তে পারছিলাম না। আমাদের ভালোবাসা ছিল এত গভীর, এত পবিত্র যে সমাজের কোনো নিয়ম, কোনো বাঁধন আমাদের আটকাতে পারছিল না। একদিন রনি আমাকে বলল, মাসি, চলো আমরা কোথাও দূরে চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না, কেউ আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলবে না। ওর কথাগুলো শুনে আমার মনে এক ধরনের উত্তেজনা আর ভয় দুটোই কাজ করছিল। আমি জানতাম এটা অসম্ভব, আমি আমার মেয়েকে ফেলে যেতে পারব না, আমার স্বামীকেও না। কিন্তু রনির এই প্রস্তাবটা আমার মনে এক নতুন স্বপ্ন জাগিয়ে তুলেছিল। আমি রনিকে জড়িয়ে ধরলাম। রনি, এটা সম্ভব নয়, আমি আমার মেয়েকে ছেড়ে যেতে পারব না, কিন্তু আমি তোমাকে ভালোবাসব, জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসব। আমার কথাগুলো শুনে রনিও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা এক নতুন মোড় নিল। আমরা জানতাম আমাদের পরিণতি হয়তো ভালো হবে না, কিন্তু আমরা প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে চেয়েছিলাম। আমরা একে অপরের জন্য বাঁচতে চেয়েছিলাম, সমাজের সব বাঁধন ভেঙে। আমার স্বামীর দীর্ঘ অনুপস্থিতি এবং ঋতুর কলেজের ব্যস্ততার কারণে রনি এবং আমার অবাধ মেলামেশার সুযোগ সৃষ্টি হতো। রনি শুধু আমার একাকিত্ব ঘোচায়নি, আমার জীবনে নিয়ে এসেছিল এক ঝলমলে তারুণ্যের উন্মাদনা। ওর সাথে থাকাকালীন আমি নিজের বয়স, সমাজের বিধিনিষেধ সব ভুলে যেতাম। আমার মনে হতো আমি যেন আবার নতুন করে কৈশোরের চঞ্চলতা ফিরে পেয়েছি। রনি আমাকে আধুনিক গান শোনাত, নতুন প্রজন্মের চলচ্চিত্র দেখাত, আর নিত্য নতুন ডিজিটাল
ডিজিটাল অ্যাপসের ব্যবহার শেখাত। ওর হাত ধরে আমি যেন এক নতুন জগতের সন্ধান পেয়েছিলাম। রনির মনোযোগ শুধু আমাকে ঘিরেই থাকত না, সে আমার দৈনন্দিন জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোও খেয়াল রাখত। আমার পছন্দের ফুল, আমার প্রিয় খাবার, আমার ছোট ছোট অভ্যাস সব কিছুই তার নজরে থাকত। যখন আমি শরীর চর্চা করতাম তখন রনি আমাকে উৎসাহ দিত। আমার খাদ্যাভ্যাস নিয়ে সে খুঁতখুত করত। মনে হতো সে যেন আমার প্রতিটা শ্বাসপ্রশ্বাসের খবর রাখত। এই ধরনের যত্ন এবং ভালোবাসা আমি আমার স্বামীর কাছ থেকে কোনোদিন পাইনি। আমার স্বামী একজন কর্মব্যস্ত মানুষ ছিলেন, তার কাছে ব্যবসা ছিল সব কিছুর ঊর্ধ্বে। আমাদের সম্পর্কটা বহু বছর আগেই যেন এক যান্ত্রিক অভ্যাসে পরিণত হয়েছিল। রনির আগমনে আমার সেই মরচে ধরা জীবনে যেন নতুন করে রঙের প্রলেপ পড়ল। একদিন রনি আমার জন্য একটি ছোট্ট ডায়েরি কিনে আনল। মাসি, তোমার জীবনের সব কথা, তোমার সব স্বপ্ন, তোমার সব আকাঙ্ক্ষা তুমি এই ডায়েরিতে লিখে রাখো। আমি চাই তোমার মনের সব কথা আমি জানতে পারি, সে বলেছিল। আমি আবেগপ্রবণ হয়ে ডায়েরিটা হাতে নিলাম। সেই ডায়েরিতে আমি আমার জীবনের প্রথম প্রেমের কথা থেকে শুরু করে রনির সাথে আমার বর্তমান সম্পর্কের প্রতিটি অনুভূতি লিখে রাখা শুরু করলাম। এটি ছিল আমার একান্ত নিজস্ব জগৎ, যেখানে রনি ছাড়া আর কারো প্রবেশাধিকার ছিল না। তবে এই সুখের আড়ালে এক চাপা ভয় সব সময় আমার পিছু ছাড়ত না। ঋতুর চোখে আমার প্রতি যে সন্দেহ আর অভিমান দেখতাম তা আমাকে কুড়ে কুড়ে খেত। ঋতু তার বাবার কাছে কিছু না বললেও তার নীরবতা এবং আমার প্রতি তার উদাসীনতা আমাকে অস্থির করে তুলত। মাঝে মাঝে মনে হতো ঋতু হয়তো তার বাবার কাছে সব বলে দেবে আর আমাদের এই স্বপ্নের জগৎ ভেঙে চুরমার হয়ে যাবে। একদিন বিকেলে ঋতু হঠাৎ করে কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। আমি তখন রান্নাঘরে রনির পছন্দের খাবার তৈরি করছিলাম। রনি ড্রয়িং রুমে বসে আমার ডায়েরিটা পড়ছিল। ঋতু হঠাৎ ঘরে ঢুকেই রনিকে আমার ডায়েরি হাতে দেখে চমকে উঠল। রনি, তুমি মায়ের ডায়েরি পড়ছ কেন? ঋতুর কণ্ঠে এক তীব্র প্রশ্ন। রনি অপ্রস্তুত হয়ে ডায়েরিটা টেবিলে রেখে দিল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। ঋতুর চোখগুলো রাগে জ্বলছিল। মা, তুমি ওকে তোমার ব্যক্তিগত ডায়েরি পড়তে দিয়েছ? এটা কী ধরনের কাজ? ঋতুর কথায় আমি খুব লজ্জিত হলাম। আমি রনিকে ডায়েরিটা পড়তে বলিনি, ও নিজেই সেটা নিয়ে পড়েছিল। কিন্তু ঋতুর সামনে আমি কিছু বলতে পারছিলাম না। রনি ঋতুকে বোঝানোর চেষ্টা করল, না ঋতু, আমি এমনিতেই দেখছিলাম তোর মায়ের লেখাগুলো খুব সুন্দর। কিন্তু ঋতু রনির কথা শুনতে রাজি ছিল না। তুমি আমার মায়ের ব্যক্তিগত জিনিস কেন দেখবে? তোমার কি কোনো ব্যক্তিগত জীবন নেই? ঋতুর কথায় আমি স্তব্ধ হয়ে গেলাম। ওর রাগের কারণটা আমি বুঝতে পারছিলাম। সে আমার আর রনির সম্পর্কটা মেনে নিতে পারছিল না, আর এখন এই ডায়েরির ঘটনাটা ওর রাগ আরও বাড়িয়ে দিল। সেদিন রনি কিছুক্ষণের মধ্যেই চলে গেল। ঋতু আমার সাথে আর কোনো কথা বলেনি। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি জানতাম ঋতুর মনে আমার প্রতি আরও বেশি করে অবিশ্বাস বাসা বাঁধছে। রাতে আমি ঋতুর ঘরে গেলাম। সে তখন ঘুমিয়েছিল। ওর ঘুমন্ত মুখটা দেখে আমার মনটা আরও খারাপ হয়ে গেল। আমি ওর কপালে একটা আলতো চুমু খেলাম। মনে হলো আমি আমার মেয়ের কাছে দিন দিন আরও বেশি অপরাধী হয়ে উঠছি। এই ঘটনার পর থেকে রনি আমাদের বাড়িতে আসা কমিয়ে দিল। আমরা এখন শুধু ফোনে আর মেসেজের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতাম। রনির অনুপস্থিতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার একাকিত্ব আবার ফিরে আসছিল। আমি জানতাম ঋতুর জন্য রনিকে দূরে থাকতে হচ্ছে। এটা আমার জন্য আরও বেশি কষ্টের ছিল। একদিন রনি আমাকে ফোন করে বলল, মাসি, আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাই না। আমার মনে হয় আমাদের একটু দূরত্ব বজায় রাখা উচিত। ঋতু খুব কষ্ট পাচ্ছে। ওর কথাগুলো শুনে আমার বুকটা ভেঙে গেল। আমি জানতাম এটা অনিবার্য ছিল, কিন্তু আমি মানতে পারছিলাম না। আমি কেঁদে ফেললাম, না রনি, তুই এটা করিস না, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রনিও কাঁদছিল। মাসি, আমি জানি এটা কঠিন, কিন্তু ঋতু যদি তোর স্বামীকে সব বলে দেয় তাহলে সব শেষ হয়ে যাবে। রনির কথাগুলো ছিল নির্মম সত্যি। আমরা দুজনেই জানতাম আমাদের সম্পর্কটা এক কঠিন পরীক্ষার মুখোমুখি। সমাজের চোখ, পরিবারের সম্মান, ঋতুর ভবিষ্যৎ, এই সব কিছুই আমাদের ভালোবাসার বিরুদ্ধে দাঁড়ানো ছিল। কিন্তু আমরা একে অপরকে ছাড়তে পারছিলাম না। আমাদের ভালোবাসা ছিল এত গভীর, এত পবিত্র যে সমাজের কোনো নিয়ম, কোনো বাঁধন আমাদের আটকাতে পারছিল না। একদিন রনি আমাকে বলল, মাসি, চলো আমরা কোথাও দূরে চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না, কেউ আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলবে না। ওর কথাগুলো শুনে আমার মনে এক ধরনের উত্তেজনা আর ভয় দুটোই কাজ করছিল।
আমি জানতাম এটা অসম্ভব, আমি আমার মেয়েকে ফেলে যেতে পারব না, আমার স্বামীকেও না। কিন্তু রনির এই প্রস্তাবটা আমার মনে এক নতুন স্বপ্ন জাগিয়ে তুলেছিল। আমি রনিকে জড়িয়ে ধরলাম। রনি, এটা সম্ভব নয়, আমি আমার মেয়েকে ছেড়ে যেতে পারব না, কিন্তু আমি তোমাকে ভালোবাসব, জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসব। আমার কথাগুলো শুনে রনিও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা এক নতুন মোড় নিল। আমরা জানতাম আমাদের পরিণতি হয়তো ভালো হবে না, কিন্তু আমরা প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে চেয়েছিলাম। আমরা একে অপরের জন্য বাঁচতে চেয়েছিলাম, সমাজের সব বাঁধন ভেঙে। আমার স্বামীর দীর্ঘ অনুপস্থিতি এবং ঋতুর কলেজের ব্যস্ততার কারণে রনি এবং আমার অবাধ মেলামেশার সুযোগ সৃষ্টি হতো। রনি শুধু আমার একাকিত্ব ঘোচায়নি, আমার জীবনে নিয়ে এসেছিল এক ঝলমলে তারুণ্যের উন্মাদনা। ওর সাথে থাকাকালীন আমি নিজের বয়স, সমাজের বিধিনিষেধ সব ভুলে যেতাম। আমার মনে হতো আমি যেন আবার নতুন করে কৈশোরের চঞ্চলতা ফিরে পেয়েছি। রনি আমাকে আধুনিক গান শোনাত, নতুন প্রজন্মের চলচ্চিত্র দেখাত আর নিত্য নতুন ডিজিটাল অ্যাপসের ব্যবহার শেখাত। ওর হাত ধরে আমি যেন এক নতুন জগতের সন্ধান পেয়েছিলাম। রনির মনোযোগ শুধু আমাকে ঘিরেই থাকত না, সে আমার দৈনন্দিন জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোও খেয়াল রাখত। আমার পছন্দের ফুল, আমার প্রিয় খাবার, আমার ছোট ছোট অভ্যাস সব কিছুই তার নজরে থাকত। যখন আমি শরীর চর্চা করতাম তখন রনি আমাকে উৎসাহ দিত। আমার খাদ্যাভ্যাস নিয়ে সে খুঁতখুত করত, মনে হতো সে যেন আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের খবর রাখত। এই ধরনের তুই তো বিয়ে করেছিস, তোর নিজের জীবন আছে। রনি বলল, আমি ওকে ভালোবাসতে পারছি না মাসি, আমি শুধু তোমার কথা ভাবি, আমি তোমার কাছে ফিরে আসতে চাই। ওর কথাগুলো শুনে আমার মনে এক ধরনের আলো আর অন্ধকার দুটোই কাজ করছিল। আমি জানতাম এটা সম্ভব নয়। রনি বিয়ে করেছে, ওর নিজের সংসার আছে। আমি ওকে আমার জীবনের সাথে জড়িয়ে ওর জীবনটা নষ্ট করতে পারতাম না। আমি রনিকে বললাম, রনি, তুই তোর নিজের জীবনে মন দে, আমাকে ভুলে যা। আমার কথাগুলো শুনে রনি চুপ করে গেল। আমি জানি রনি আমাকে ভালোবাসত, আর আমিও ওকে ভালোবাসতাম, কিন্তু আমাদের ভালোবাসাটা সমাজের চোখে ছিল নিষিদ্ধ, অবৈধ। তাই আমরা একে অপরের কাছ থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলাম। এরপর থেকে রনি আর আমাকে ফোন করেনি। আমি জানতাম এটাই সঠিক ছিল, কিন্তু আমার মনটা এই কথা মানতে পারছিল না। আমি রনির জন্য কাঁদতাম, ওর স্মৃতিগুলো নিয়ে বাঁচতাম। আমার জীবনটা আবার সেই পুরনো শূন্যতায় ডুবে গেল। অনেক দিন পর একদিন আমি বাজারে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম রনি একটা মেয়ের সাথে হেঁটে যাচ্ছে। মেয়েটি দেখতে খুব সুন্দর ছিল, ও হাসছিল আর রনিও হাসছিল। রনির মুখে আমি সেই পুরনো হাসিটা দেখতে পেলাম, যা আমি অনেক দিন দেখিনি। আমি বুঝতে পারলাম রনি তার নতুন জীবনে খুশি আছে। ওর হাসিটা দেখে আমার মনটা একটু শান্ত হল। আমি জানতাম এটাই আমার জন্য ভালো ছিল। আমি ওকে আমার জীবনের সাথে জড়িয়ে ওর জীবনটা নষ্ট করতে পারতাম না। আমি ওকে দূর থেকে দেখে হাসলাম, তারপর নিজের পথে হাঁটতে শুরু করলাম। আমার জীবনটা আবার সেই পুরনো রুটিনে ফিরে এসেছিল। বাড়ির কাজ, টিভি দেখা, বই পড়া, এই ছিল আমার রুটিন। মাঝে মধ্যে মনে হতো আমার যেন কোনো অস্তিত্বই নেই। আমি যেন কেবলই একটা নিষ্প্রাণ দেয়াল হয়ে গেছি এই বাড়ির। কিন্তু এখন আমি সেই নিষ্প্রাণ দেয়াল হয়েই বাঁচতে শিখছিলাম। রনির স্মৃতিগুলো আমার মনে সবসময় রয়ে যাবে। ওর ভালোবাসা আমাকে শিখিয়েছিল যে ভালোবাসা কোনো বয়স মানে না, কোনো নিয়ম মানে না। ভালোবাসা শুধু অনুভব করার বিষয়, আর আমি রনির মধ্যে সেই অনুভবটা পেয়েছিলাম। আমার জীবনের এই অধ্যায়টা হয়তো অনেকের কাছে অচেনা বা অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু ভালোবাসার কত যে বিচিত্র রূপ আছে সেটাই হয়তো আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারলাম। আমি জানি না আমার ভবিষ্যৎ কী হবে। আমি কি কোনোদিন আবার ভালোবাসতে পারব, নাকি রনির স্মৃতি নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেব? এই প্রশ্নগুলো আমার মনকে কুরে কুরে খায়। তবে এই গল্পের মাধ্যমে আমি তোমাদের কাছে একটি বার্তা দিতে চাই। ভালোবাসা এক অদ্ভুত শক্তি। এটি মানুষকে বাঁচতে শেখায়, স্বপ্ন দেখতে শেখায়। এটি সমাজ, নিয়ম, বাঁধন সব কিছু ছাপিয়ে যেতে পারে। তাই ভালোবাসো, প্রাণ খুলে ভালোবাসো। কিন্তু মনে রেখো, ভালোবাসার পথে অনেক বাধা আসে, অনেক পরীক্ষা আসে। সেই বাধাগুলো অতিক্রম করতে হলে সাহস আর সততা প্রয়োজন। আমার এই গল্পটা হয়তো একটি অসম্পূর্ণ ভালোবাসার গল্প, হয়তো এর কোনো সুখের পরিণতি নেই,
কিন্তু এই গল্পের প্রতিটি মুহূর্তে আমি রনির সাথে কাটানো ভালোবাসার স্মৃতিগুলোকে সযত্নে লালন করে যাব। আমি জানি রনিও হয়তো আমাকে কোনোদিন ভুলতে পারবে না। আমাদের ভালোবাসাটা হয়তো এক গোপন অভিসার হয়েই রয়ে যাবে, যা সমাজের চোখে অবর্ধ হলেও আমাদের নিজেদের কাছে ছিল এক পবিত্র ভালোবাসা, এক গভীর টান। আমি এখনও রনির জন্য অপেক্ষা করি। হয়তো এই অপেক্ষা কোনোদিন শেষ হবে না, হয়তো সে আর কোনোদিন আমার জীবনে ফিরে আসবে না, কিন্তু ওর স্মৃতিগুলো আমার মনে সবসময় বেঁচে থাকবে। ওর হাসি, ওর স্পর্শ, ওর ভালোবাসা সব যেন আমার স্মৃতিতে গেঁথে ছিল। বন্ধুরা, এই ছিল আমার জীবনের এক বিশেষ অধ্যায়। পূর্ণিমা মাসি আর রনির এই অসম বয়সী গোপন ভালোবাসা তোমাদের কেমন লাগল? এই গল্পটা তোমাদের মনে কী ধরনের অনুভূতি জাগালো? তোমরা কি মনে করো এমন সম্পর্ক কি সমাজের চোখে গ্রহণযোগ্য হওয়া উচিত, নাকি ভালোবাসা সব নিয়ম আর বাঁধনের ঊর্ধ্বে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। পরবর্তী পর্বে আমরা হয়তো জানতে পারব পূর্ণিমা আর রনির এই সম্পর্কের পরিণতি কী হল। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।